আসসালামু প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন আর আপনাদের সবার প্রিয় গণিতের জাহাজ রফিক স্যার। থ্যাংক ইউ স্যার। তো আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র একটা জিনিস নিয়ে, সেইটা হলো প্রাইমারি নিয়ে। প্রাইমারিতে আসলে কি করবেন না করবেন এইটা আমি কিছু বলবো না, কিন্তু না বললেও কোনো কিছু বাদ রাখবো না ইনশাল্লাহ আমরা, নাকি স্যার? তো চলেন আমরা আলোচনা করব প্রাইমারির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এইটার নিয়োগ প্রস্তুতি নিয়ে। এইটার নিয়োগ প্রস্তুতির ক্ষেত্রে কি করবেন না করবেন, এইখানে আবেদন করতে চান কারা কারা একটু দেখি, কাইন্ডলি একটু যদি কমেন্টে বলেন ইয়েস, তাহলে বুঝতে পারবো যে এখানে আবেদন করার প্রার্থী কেমন আছেন, কি পরিমাণ প্রার্থী আছেন যারা এখানে আবেদন করতে চান। শান্তা ইসলাম, প্রিয় স্যার ওয়েলকাম, আপনারাও অনেক প্রিয়, আপনারা আছেন বিধায় আমরা আছি। আবেদন কে করতে চান? প্রধান শিক্ষক বিজ্ঞপ্তি বাতিল করেছে না, এটা মিথ্যা কথা। এইটার মূল কথাটাকে বলি, এটার ওদের একটা সমিতি আছে, প্রাইমারি শিক্ষকদের একটা সমিতি আছে। এই সমিতি থেকে তারা বলেছে যে আমরা এটা মানি না। কারণটা কি? তারা এই নিয়োগটা চায় সব 100% প্রমোশনের মাধ্যমে। আগে কি ছিল এই নিয়োগের সিস্টেমটা? প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী 65% শিক্ষক নিয়োগ দেওয়া হতো, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হতো পদোন্নতির মাধ্যমে, এবং বাকি থাকে কত পার্সেন্ট স্যার? 25%। বাকি 35% প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হতো সরাসরি নিয়োগের মাধ্যমে। এবং সেই সরাসরি নিয়োগটা ছিল শুধুমাত্র বিসিএস নন ক্যাডার থেকে। এবং বিসিএস নন ক্যাডারে থেকে নিয়োগ মানে হলো বিসিএস এর 200 মার্কের প্রিলিমিনারি, 900 নম্বরের লিখিত পরীক্ষা এবং 200 নম্বরের সাবজেক্টিভ পরীক্ষা এবং 200 নম্বরের ভাইবা পরীক্ষা, অর্থাৎ 1500 নম্বরের পরীক্ষা দিয়ে যারা পাশ করত তারপরে তারা ক্যাডার পায় নাই, তাদেরকে নন ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হতো। এই নন ক্যাডারদের মধ্যে যারা নবম গ্রেডের ক্যাডার পায় নাই, দশম গ্রেডের ক্যাডার পায় নাই, 12তম গ্রেডের ক্যাডার পায় নাই, তাদেরকে 12তম গ্রেড 13তম গ্রেড হিসেবে প্রাইমারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হতো। 13তম না, সরি, 11 এবং 12তম গ্রেড হিসেবে প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হতো। এবং এই প্রসেসটা শুরু হয়েছিল 34তম বিসিএস থেকে। এইবারই প্রথম বিসিএস নন ক্যাডার বাদ দিয়ে সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এবং নিয়োগের যে প্রক্রিয়াটা, এইটা হলো মানে সবচেয়ে লাকিয়েস্ট বলা যাবে। আপনারা সবচেয়ে লাকি এই জন্য, মাত্র 100 মার্কের পরীক্ষা দিয়ে প্রাইমারির প্রধান শিক্ষক হওয়ার একটা সুযোগ। প্রাইমারির সহকারী শিক্ষক হতেও যত নম্বরের পরীক্ষা, যোগ্যতার ক্ষেত্র কিন্তু একই কথা, আবার যোগ্যতার ক্ষেত্রটাও ঠিক সেম। আবার প্রাইমারি প্রধান শিক্ষক হতে গেলে আগে কিন্তু 4 বছর মেয়াদী স্নাতক লাগতো, অথবা বিসিএস থেকে নন ক্যাডার হয়ে গেলে ওইখানে 4 বছর মেয়াদী স্নাতক লাগতো। বাট এইবার প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পেতে কয় বছর মেয়াদী? স্যার 4 বছর তো করতেই পারবে, যারা 3 বছরের ডিগ্রি করবে তারাও 3 বছরের ডিগ্রি যাদের আছে তারাও করতে পারবে। একটা হলো স্নাতক সম্মান, একটা হলো স্নাতক। স্নাতক মানে হলো 3 বছর মেয়াদী ডিগ্রি, যেটাকে আমরা বলি পাস কোর্স, আর স্নাতক সম্মান মানে হলো অনার্স, 4 বছর মেয়াদী, 4 বছর মেয়াদী অনার্স এই ডিগ্রি, এরা সবাই আবেদন করতে পারেন। এবং মাস্টার্স কারো জন্যই বাধ্যতামূলক না। সো এই বছরটা আপনি কিভাবে কাজে লাগাতে চান এইটার উপর ডিপেন্ড করবে এই বছরের শেষে আপনি কি ফলাফল পাবেন। সো আপনার ফলাফল কিসের উপর ডিপেন্ড করবে এটা আপনি ভালোভাবেই জানেন। এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শুধু একটা কথা মাথায় রাখবেন, এই বছরটায় আপনি যত বেশি পরিশ্রম করে রাখতে পারবেন তত বেশি আপনার চান্স থাকবে কোনো না কোনো একটা মেলার। কি কি আছে এর মধ্যে? আছে 50তম বিসিএস, এর মধ্যে আছে 49তম স্পেশাল বিসিএস। স্পেশাল বিসিএস সাধারণত শিক্ষার জন্য আসেই না, বলতে গেলে অনেক দিন পর আসছে, প্রায় 20 বছর পরে। তো এই স্পেশাল বিসিএস এ কত মার্কের ভাইবা স্যার? এখানে স্যার ভাইবা তো আপনার 100 নম্বরে ছিল, এখন 50 করতেও পারে, এখন তো 100 আছে। আর প্রিলি কত মার্কের? প্রিলিও তো আপনার সেম 200 নম্বরের। 200 নম্বরের প্রিলি দিয়েই চাকরি, বিসিএস ক্যাডার, 200 নম্বরের প্রিলি দিয়ে বিসিএস ক্যাডার। সো 50তম বিসিএস, 49তম বিসিএস, 47তম বিসিএস, 3টা বিসিএস পাইপলাইনে আছে। 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার পাইপলাইনে আছে, সেখানে সহকারী শিক্ষক এবং প্রভাষক 2টা পদ পাইপলাইনে আছে। সাথে আছে জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলভী। এরপরে পাইপলাইনে আছে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, এরপরে পাইপলাইনে আছে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। এর বাইরে অন্যান্য খুচরা যে সার্কুলার, যে আপকামিং সার্কুলার যেগুলো আসতে পারে, এর মধ্যে একটা অন্যতম একটা মানে বড় সার্কুলার বলা যায় পিএসসি এর মাধ্যমে, যেটা আপনার সরকারি হাই স্কুলের শিক্ষক নিয়োগ। হ্যাঁ, সহকারী শিক্ষক, যেটা সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে, অর্থাৎ সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে বড় একটা সংখ্যায়, প্রায় 2000-এর আশপাশে একটা সংখ্যায় নিয়োগ আসতেছে, এবং এইটাও পিএসসি দিতে যাচ্ছে। আর এই জিনিসটার মূল কারণ হলো
যে সার্কুলার দিয়ে লোকজনকে আপাতত একটু শান্ত রাখা, যাতে আপনাদের আন্দোলন বন্ধ হয়। তো চলেন আর কোনো কথাবার্তা না বাড়িয়ে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা যেটা নিয়ে কথা বলবো আজকে দুইটা জিনিস, একটা হলো প্রাইমারি প্রধান শিক্ষক, একটা হলো প্রাইমারি সহকারী শিক্ষক। তো প্রথম থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করি। স্যার, প্রধান শিক্ষক কোন গ্রেড? প্রধান শিক্ষক হলো আগে ছিল 11তম গ্রেড যাদের ট্রেনিং আছে, আর যাদের ট্রেনিং নাই তাদের জন্য 12তম গ্রেড। অর্থাৎ স্যার নিয়োগ হবে 12তম গ্রেডেই, ট্রেনিং এর পরে তাদের আবার 11 গ্রেড হয়ে যাবে। এবং ট্রেনিং কত মাসের স্যার? 18 মাসের ট্রেনিং। ট্রেনিং হচ্ছে 3 বছর, সরি 1.5 বছর স্যার। 18 মাসের ট্রেনিং, অর্থাৎ 1.5 বছরের ট্রেনিং করার পরে আপনি 11তম গ্রেডে চলে যাবেন। এবং হাইকোর্টের একটা রায় হয়েছে রিসেন্টলি, গত 2 মাস আগে। সেই রায় অনুযায়ী বলা হয়েছে প্রাইমারি প্রধান শিক্ষক হবে 10ম গ্রেড। সেইটা সার্কুলারে উল্লেখ করা হয় নাই। এটা একটা বিষয়, একটু জটিলতা আছে, একটু জটিলতা আছে, তবে আশা করি 10ম গ্রেড হয়ে যাবে। 10ম গ্রেড হলে এটা হবে 10ম গ্রেড নন ক্যাডার পোস্ট, অর্থাৎ সেকেন্ড ক্লাস নন ক্যাডার পোস্ট। দ্বিতীয় শ্রেণীর অফিসার হিসেবে গণ্য হবেন আপনারা, দ্বিতীয় শ্রেণীর অফিসার হিসেবে গণ্য হবেন। এবং এখান থেকে এটিও পদের জন্য আবেদন করার সুযোগ হয়তো পাবেন আপনারা। এটিও পদের পরীক্ষা স্যার কবে ছিল যেন? এই পরীক্ষা হওয়ার কথা ছিল 6 তারিখ, 6 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর যেহেতু কিসের বন্ধ? ঈদে মিলাদুন্নবীর বন্ধ, এই জন্য পরীক্ষার ডেটটা চেঞ্জ করে 12ই সেপ্টেম্বর দিছে। তো আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক হিসেবে পরীক্ষা দিবেন, যদি পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন তাহলে আপনি নন ক্যাডার তো হবেনই, 10ম গ্রেডে নন ক্যাডার হওয়ার চান্স, যেহেতু হাইকোর্ট অলরেডি রায় দিছে, টুডে অর টুমোরো এটা বাস্তবায়ন হবেই হবে। এর বাইরে গিয়ে আপনাকে এই এটিও পদে আবেদন করার জন্য একটা সুযোগ দেওয়া হবে, কারণ এটিও পদে আবেদন করার জন্য এবার যাদের সুযোগ দেওয়া হয়েছিল তাদের সর্বোচ্চ বয়স সীমা ছিল 45 ইয়ার্স, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয় এটিও পদের জন্য। তাহলে এটা গেল আমার 11 গ্রেড, 12 গ্রেড অথবা 10ম গ্রেড, 3টা গ্রেডের মধ্যে, যার মধ্যে 12 গ্রেড তো মিনিমাম, এটা অলরেডি উল্লেখ আছে ট্রেনিং ছাড়াই। স্যার এবার যদি বলেন শিক্ষক, এটা সম্পর্কে স্যার মোটামুটি আমাদের মানে যারা অডিয়েন্স রয়েছে, যে সমস্ত শিক্ষার্থীরা আছেন মোটামুটি তা সবাই জানে। সহকারী শিক্ষক পদে কত? সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয় 13তম গ্রেডে। তারাও আন্দোলন করতেছে 12তম গ্রেডে যাওয়ার জন্য, যদিও এটার ব্যাপারে কোনো রায় হয় নাই। এটা হলো 13তম গ্রেডের একটা পোস্ট। এটার সাথে আরেকটু কম্পেয়ার করে দেই, সেটা হলো এনটিআরসি এর কম্প্যারিজন। এটার সাথে এনটিআরসি এর কম্প্যারিজন, এনটিআরসি-তে যারা পরীক্ষা দেয়, এনটিআরসি-তে 2টা পদ আছে, এটার সমপদ বা এটার কাছাকাছি পদ। স্যার আমি কি বলবো না আপনি একটু সাথে একটু করবেন? এর মধ্যে স্যার আপনি খালি পাশে থাকবেন, স্মাইল দিবেন, আর আমি খালি চালায় যাব। এনটিআরসি এর কম্প্যারিজনটা একটু দেখাই দেই প্রাইমারির সাথে। এইটা যেটা বললাম এটা হলো আমার প্রাইমারি, এটা হলো আমার প্রাইমারির ক্ষেত্রে গ্রেডিং এর সিস্টেম। আর আমি যদি ভুল বলি তাহলে ভুল ধরাই দেবে কে? এই যে রফিক স্যার, শিক্ষার্থীরা আছে, রফিক স্যার ভুল ধরাই, আপনারাও ধরাই দিবেন, ঠিক আছে? তো ডিপ্লোমাতে মানে 3 বছর মেয়াদি স্নাতক, যে মানে 3 বছর মেয়াদি যেটা স্নাতক ডিগ্রি, এই ডিগ্রি যে কারো থাকে অথবা এটার সমমানের ডিগ্রি, তাহলে তারা সবাই আবেদন করতে পারবে। এটা একটু স্যার স্পষ্ট করা দরকার, ডিপ্লোমার ব্যাপারটা স্যার একটু ক্লিয়ার করে দিচ্ছি। ডিপ্লোমার 2টা প্যাটার্ন আছে, একটা এসএসসির পরের 4 বছর আর ইন্টারের পরের 3 বছর। সো যারা ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস করার পরে 3 বছর মেয়াদে ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি পাস করে 3 বছর মেয়াদে, এইচএসসি স্যার, ও এইচএসসি করার পরে যাদের ডিপ্লোমা তারা করতে পারবেন। কিন্তু যারা এসএসসি পাস করার পরে 4 বছর ডিপ্লোমা করেছেন, ডিপ্লোমাধারী ম্যাক্সিমাম বাংলাদেশের মানে প্রায় 90% বলবো স্যার, যে এসএসসি কমপ্লিট করার পরে 4 বছর মেয়াদে ডিপ্লোমা করে থাকি। তো এই ক্ষেত্রে এসএসসির পরে 4 বছর মেয়াদে ডিপ্লোমা করা হয়, এইটা মূলত ধরা হয় এইচএসসি সমমান, অর্থাৎ এটা স্নাতক সমমান না। আপনি ওই ডিপ্লোমা করার পর স্যারের স্মাইলি ভালো লাগে, আমারটা ভালো লাগে না। না, আমার মাথায় চুল নাই দেখে। আসেন, যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো এনটিআরসি এর কম্প্যারিজন। স্যার এনটিআরসি তেও একটা পোস্ট আছে, নাম হলো সহকারী শিক্ষক। এনটিআরসি এর সহকারী শিক্ষকের গ্রেড কত? স্যার সহকারী শিক্ষকের ক্ষেত্রে তো মানে একটা যেটা একদম যদি বলি আমরা যে ইত্যাদি দেয়া দিই, হ্যাঁ ইত্যাদি থেকে শুরু করে ইত্যাদি থেকে, তাহলে ওইটার নাম হবে জুনিয়র শিক্ষক। যেটা ওইটার নাম হবে জুনিয়র শিক্ষক। এই যে এই কালার কি, আমি কালার একটু কম বুঝি, আমার বউ বলছে আমি কালার চিনি না, আসলে ঠিক কিনা আমি জানি না। তো এই কালারটার নাম কি কালার বলে? এটা বেগুন কালার, বেগুনি। হ্যাঁ ওকে, তো বেগুনি কালারে আমি যেগুলো দেখাবো এগুলো সব হলো এনটিআরসি এরটা। বেগুনি কালারে যা দেখাবো সব হলো এনটিআরসি এরটা, আর আগে যেটা দেখাইছি এটা হলো প্রাইমারিটা। তো বেগুনি কালারে জুনিয়র শিক্ষক
অবলিক জুনিয়র মৌলভী, দুইটা পোস্ট আছে, জুনিয়র শিক্ষক অবলিক জুনিয়র যেটি স্যার মৌলভী। 16তম গ্রেড। এইটার গ্রেড কত স্যার? 16। 16তম গ্রেড। আচ্ছা, ওকে। আর এরপরে যদি আমরা উপরে উঠি, এটার আবেদনের যোগ্যতা কি? এটার আবেদনের যোগ্যতা হলো এইচএসসি পাস, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পাস করছে অথবা অবলিক আলিম পাস করছে তারা এই পদটার জন্য আবেদন করতে পারবেন। স্যার এর থেকে উপরে উঠলে এর পরের গ্রেডটা কি? সহকারী শিক্ষক চলে আসবে স্যার আমাদের। সহকারী শিক্ষক। এই সহকারী শিক্ষক নামেই এনটিআরসি তেও একটা পোস্ট আছে, নাম হলো সহকারী শিক্ষক। এটা কততম গ্রেড স্যার? এখানে স্যার 12তম গ্রেড। 12তম গ্রেড শিওর? স্টুডেন্টরা কি বলে 12তম গ্রেড কি শিওর? 12তম গ্রেড, ওকে। এটা হলো তাহলে 12তম গ্রেড। 10ম গ্রেড কারা তাহলে স্যার? যারা বিএড করবে। ওকে, তাহলে এইখানে সহকারী শিক্ষক বিএড ডিগ্রি অর্জন করেছে প্লাস বিএড যাদের আছে। বিএড ডিগ্রি মানে কয় বছর মেয়াদি ডিগ্রি স্যার এটা? 1 বছর। বিএড ডিগ্রি হলে 1 বছর মেয়াদি ডিগ্রি। 1 বছর মেয়াদি ডিগ্রি যদি করেন, সাথে কিসের সাথে? সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর যদি বিএড ডিগ্রি করেন তাহলে হবে 10ম গ্রেড। আমার লেখা যাইতে যাইতে কই যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা স্যার? স্পষ্ট? একটা কমেন্ট পড়তে যাই স্যার। হ্যাঁ, ওয়েল ডান। রোদেলা রুহি উনি লিখেছে রফিক স্যার মানে কাচ্চি বিরিয়ানি। আমাকে না খাওয়ালে স্যার হবে না, কিন্তু বলে দিলাম স্যার। আপনি এই পাশে একটু আসেন, আমি ওই পাশটায় যাই, তাহলে এই জিনিসটা দেখতে সুবিধা হবে। আমি বলছি আবার দেখেন, এনটিআরসি তে টোটাল হাই স্কুল পদের জন্য, এনটিআরসি তে হাই স্কুলে নিয়োগ হয় কি কি পদে, এটা আগে একটু ক্লিয়ার বুঝেন। কনসেপ্ট একেবারে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হাই স্কুলে হলো 1 নম্বরে সবচেয়ে জুনিয়র যেটা, সেটার নাম হলো হাই স্কুল বা মাদ্রাসা। হাই স্কুল বা মাদ্রাসা, এটার মধ্যে সবচেয়ে জুনিয়র যেটা, এটার নাম হলো জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলভী। গ্রেড হলো 16তম। আবেদনের যোগ্যতা হলো এইচএসসি পাস অথবা আলিম পাস। আলিম পাস মানে ইন্টারমিডিয়েট সমমানের। দ্বিতীয় যে পোস্টটা, এটার নাম সহকারী শিক্ষক, গ্রেড হলো 12তম গ্রেড। আবেদনের যোগ্যতা এটা স্যার হচ্ছে স্নাতক। স্নাতক। এই স্নাতক মানে কি 3 বছর মেয়াদি না 4 বছর মেয়াদি? 3 বছর বা 4 বছর। 3 বছর বা 3 বছরে পারবে? পারবে স্যার, তবে সাবজেক্টের ভেরিয়েশন রয়েছে এখানে। আবার সাবজেক্টের ভেরিয়েশন আছে। 3 বছরে কিছু সাবজেক্টে পারা যাবে এবং কিছু সাবজেক্টে পারা যাবে না। আর এর বাইরে সহকারী শিক্ষকরা যখন বিএড ডিগ্রিটা করে, এই বিএড ডিগ্রিটা করায় কারা? নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশের সরকারি, এবং এটা কিন্তু অবশ্যই ভেরিফাইড প্রতিষ্ঠানগুলো থেকে বিএড করা লাগবে। বিএড যদি আপনি, বিএড শব্দের পূর্ণ রূপ কি স্যার? ব্যাচেলর অফ এডুকেশন। ব্যাচেলর অফ এডুকেশন, শিক্ষার উপর একটা ব্যাচেলর ডিগ্রি আর একটা এক্সট্রা ডিগ্রি। বাংলাদেশে খালি আপনি পড়তেই থাকবেন। আপনার জন্ম বাংলাদেশে হয়েছে মানে আপনার কাজ খালি পড়া। আর পকেটে পয়সা কই থেকে আসবে? আল্লাহ দিবে অথবা গৌরী সেন দিবে। তো আসেন, এইটার গ্রেড হবে কত? 10ম গ্রেড। যদি আপনি বিএড করেন তাহলে হবে 10ম গ্রেড। তো এইটা হলো হাই স্কুল বা মাদ্রাসার ক্ষেত্রে। নেক্সট আসেন আমার এই প্রধান শিক্ষক সমমানের ওই দিকে আমাদের এই হাই স্কুলের, কলেজের ক্ষেত্রে বলি না, আর একটা কথা, সেটা হলো কলেজের ক্ষেত্রে নাম কি পোস্টের স্যার? জয়েনিং পোস্টের নাম প্রভাষক। প্রভাষক বা মাদ্রাসায় কি নাম? মাদ্রাসায় প্রভাষকই হয়। প্রভাষক কোন গ্রেড? 9ম গ্রেড। 9ম গ্রেড। এটা কি কোনো বিএড করা লাগে? বিএড থাকলে স্কেল বাড়বে। বিএড থাকলে স্যালারি স্কেল বাড়বে, টাকা বাড়বে। স্যালারি স্কেল বাড়বে বিএড যদি আপনার থাকে। আর যদি বিএড না থাকে তাহলে 9ম গ্রেডেই থাকবেন, একই স্কেলে, অর্থাৎ 22,000 টাকা স্কেলে। 22,000 মানে ফার্স্ট ক্লাস গ্রেডিং। আর এর বাইরে আসেন, এইটা গেল কিসের? এটা গেল এই সহকারী শিক্ষক এবং এইটার সমমানের যতগুলো পোস্ট আছে ওইটার সমান। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এই প্রধান শিক্ষক, প্রাইমারির প্রধান শিক্ষক। আমরা বলছিলাম যে প্রাইমারির প্রধান শিক্ষকের গ্রেড হলো 3টা। এক হলো 11তম গ্রেড যদি ট্রেনিং হয়, আর ট্রেনিং ছাড়া জয়েনিং পোস্টে হলো 12তম গ্রেড। আর হাইকোর্ট রিসেন্টলি রায় দিয়েছে প্রাইমারি শিক্ষক হবে 10ম গ্রেড, যেটা হলো বিসিএস নন ক্যাডার 2য় শ্রেণী সমমান। বিসিএস নন ক্যাডার 2য় শ্রেণী সমমান, এবং এটা অলরেডি হাইকোর্ট রায় দিয়েছে। আশা করি খুব দ্রুতই বাস্তবায়ন হয়ে যাবে। এবং এই পদটা থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করা যায়। এটিও হওয়ার জন্য সংরক্ষিত পদ থাকে এই পদটা থেকে এবং ওই পদটা থেকে, দুইটা পদ থেকে আবেদন করা যায়। মানে একমাত্র নন ক্যাডার ছাড়া বাইরে থেকে কিন্তু কেউ আবেদন করতে পারে না, শুধুমাত্র প্রাইমারি স্কুলের টিচার আবেদন। শুধু প্রাইমারি স্কুলের টিচাররা আবেদন করে। আরেকটা জিনিস হলো আপনার বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়। প্রধান শিক্ষক পদেও 34তম বিসিএস থেকে নন ক্যাডার নিয়োগ দেওয়া শুরু হয়। 34তম বিসিএস থেকে শুধুমাত্র 34তম বিসিএস থেকে শুধুমাত্র বিসিএস নন ক্যাডার যারা ছিল
তাদের থেকে এই প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হতো। আর লাস্ট প্রাইমারি প্রধান শিক্ষক সরাসরি নিয়োগ হয়েছিল 2012 সালে। কত সালে? 2012 সালে। আর আজকে 2025 সাল, 13 বছর পরে আবার এই সার্কুলার। মানে আপনারা লাকিয়েস্ট পারসনস। 26তম স্পেশাল বিসিএস ছিল, শিক্ষার জন্য স্পেশাল বিসিএস, আবার শিক্ষার জন্য স্পেশাল বিসিএস এখন 49th। এইটা 20 বছর পরে। এইটা আসছে কত বছর পরে? এটা আসছে 12 বছর পরে। তারপরে আপনার পিএসসি যে আপনার সহকারী শিক্ষকের সার্কুলারটা দিবে, এটাও কিন্তু দীর্ঘদিন পরে। এটা দীর্ঘদিন মানে এটা লাস্ট 2018 সালে সার্কুলার হয়েছিল, মানে প্রায় তাও 7 বছর। সরকারি হাই স্কুলে। ও এইখানে হাই স্কুলের কথা আরেকটা বলে দেই, সেটা হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পিএসসির মাধ্যমে সহকারী শিক্ষক হিসেবে ঢোকার একটা সুযোগ আছে। এইখানে গ্রেড কত স্যার? এইখানে সম্ভবত 10ম গ্রেড, উইদাউট এনি বিএড। এখানে কোনো বিএড করার বাধ্যবাধকতা নাই সম্ভবত, আমি এটা শিওর না, ভুলও হতে পারে। সার্কুলার আসলে ক্লিয়ার বলা যাবে। এটা গত 18 সালে যে নিয়োগটা হয়েছিল মেবি ছিল সিলেট 11তম গ্রেডে। 11তম গ্রেড ছিল, 10ম বা 11তম গ্রেড, এই দুইটা গ্রেডের একটা হবে। আমরা এটা মানে 11তম বা 10ম গ্রেড, এই দুইটা যে কোনো একটা হবে। আর এইদিকে আসেন উল্টা দিকে, যেটা আমরা নিয়ে কথা বলছিলাম সেটা হলো প্রধান শিক্ষক শুধুমাত্র বিসিএস নন ক্যাডার থেকে দেওয়া হতো, এবং 34তম বিসিএস থেকে অলরেডি সর্বশেষ যেই বিসিএসটার ফলাফল হলো সেটা হলো 43তম বিসিএস। এই 43তম বিসিএস থেকেও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং 41তম বিসিএস থেকে হিউজ একটা অ্যামাউন্টের হঠাৎ করে এটা নিয়োগ দিয়ে দিয়েছে। এখানে আবার এই নন ক্যাডারে আবার এই আপনার হচ্ছে যে 47 থেকে বেশি নিয়োগ পাবে। আচ্ছা, এখানে একটা কথা, প্রাইমারির প্রধান শিক্ষক পদে মোট নিয়োগ পাচ্ছে কতজন? 2169 জন। আর সহকারী শিক্ষক পদে এখন পর্যন্ত মোট কতগুলো পদের কথা শোনা গেছে? 13 থেকে 17,000। 13,000 থেকে 17,000। এখন কেন ওনারা বারবার বিভিন্ন পদ বলে আমরা নিজেরাও জানি না, আমরাও কনফিউজড, ওনারাও কনফিউজড, আমার মনে হয় আপনারাও কনফিউজড। সো আমাদেরকে কোনো দায়ভার দিয়ে না, আমরা যা শুনি আমরা চেষ্টা করি আপনাদের কাছে এই তথ্যগুলো নির্ভুলভাবে পৌঁছে দেওয়ার জন্য, প্লিজ। তো এর বাইরে আমি যেটার কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো কলেজ পর্যায় সম্পর্কে আমি বলি নাই, আমি নিজে যেহেতু কলেজের সাথে যুক্ত, তো কলেজ পর্যায় অথবা মাদ্রাসা পর্যায়, এই দুইটা পর্যায়ের ক্ষেত্রে দুইটা বড় পোস্ট আছে, যেটা এই প্রাইমারির প্রধান শিক্ষকের মতোই বড় পোস্ট। তার একটা হলো কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ, আরটা হলো উপাধ্যক্ষ, এই দুইটা পোস্ট। আর এর বাইরে মাদ্রাসায় আছে প্রিন্সিপাল পোস্ট, প্রিন্সিপাল অবলিক ভাইস প্রিন্সিপাল পোস্ট। স্যার, যে পদগুলো সচরাচর মানে বর্তমান সময়েও নিয়োগ হয়তো কমিটির মাধ্যমে, এগুলো কমিটি নিয়োগ দিত। অলরেডি সিদ্ধান্ত হয়েছে এখন থেকে এই পদগুলোতে নিয়োগ দিবে এনটিআরসিএ, অর্থাৎ এনটিআরসিএ বিশাল বড় অ্যামাউন্টের একটা সার্কুলার দিতে যাচ্ছে, যেটা হলো অলরেডি 41,000 নিয়োগ দিয়ে দিল। এর বাইরেও আরও অনেক পদ আবার সার্কুলার আসতেছে। তো এইটা হলো এনটিআরসি এর পক্ষ থেকে কলেজ বা মাদ্রাসার জন্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। এরপর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সহকারী শিক্ষক 11তম গ্রেড বা 10ম গ্রেড। এরপরে এনটিআরসি এর পক্ষ থেকে হাই স্কুল বা মাদ্রাসার জন্য জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলভী 16তম গ্রেড, সহকারী শিক্ষক 12তম গ্রেড, সহকারী শিক্ষক বিএড সহ 10ম গ্রেড। এর বাইরে কলেজের ক্ষেত্রে প্রভাষক 9ম গ্রেড। এই সবগুলো পদের আবেদন একসাথে আপনারা করতে পারবেন। এই বছরই সার্কুলারগুলো সব আসবে 19তম শিক্ষক নিবন্ধনের নামে। একটা স্যার ইম্পর্টেন্ট বিষয় দেখেন, যত কিছু আলোচনা করেছেন সমস্ত কিছুই কিন্তু শিক্ষক সম্পর্কে, শুধু শিক্ষক, পড়া এবং পড়ানো, এটাই কাজ। তো এর বাইরে আরেকটা জিনিস স্যার একটু বলে নেই, সেটা হলো এর বাইরে, এটা তো গেল শিক্ষক সম্পর্কিত কথা, শিক্ষক সম্পর্কিত কথায় এর বাইরে আরেকটা জিনিস আসবে, সেটা হলো আমাদের বিসিএস এ যেটা নেওয়া হচ্ছে 49তম বিসিএস, এইটাও শিক্ষক, অবশ্যই ফুললি তো শিক্ষা ক্যাডার। এনটিআরসি শিক্ষক নিচ্ছে, প্রাইমারি ডিপি শিক্ষক দিচ্ছে, এরপরে 3 নম্বরে হলো বিসিএস, এরাও শিক্ষক নিয়োগ দিচ্ছে। বিসিএস কততম বিসিএস? 49তম বিসিএস। মানে এই বছর স্যার বলতে পারি 49তম বিসিএস কত বছর পর আসছে স্যার? সেটা 20 বছর পরে, মাত্র 20 বছর পরে এরকম শিক্ষা ক্যাডারের জন্য স্পেশাল সার্কুলার। এবং এই সবগুলো পরীক্ষার একটা স্পেশালিটি আছে, সেটা কি জানেন? পরীক্ষা পদ্ধতি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ প্লাস ভাইবা। নিবন্ধন তো স্যার পরিবর্তন আসছে, যতগুলো পরীক্ষা সবগুলোর মধ্যে এমসিকিউ প্লাস ভাইবা।
ইভেন নিবন্ধনেও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসার কথা চলছে। নিবন্ধনের লিখিতটা হয়তো উঠাই দিয়ে পুরাটাই 200 মার্কের প্রিলিমিনারি করে ফেলবে। মানে এটা দ্রুততম সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন আমার করা মনে যায়। হয় আপনাদের এই বছরটা টেবিল কোনোভাবেই ছাড়া উচিত না, টেবিলের সর্বোচ্চ পরিমাণে সময় দেওয়া উচিত। যদি জীবনে কিছু করতে চান আর এই বছরে করতে না পারেন, তাহলে হয়তো আগামী বছরে আফসোস করতে হবে, ঠিক যেমনটা আমরা করোনার সময় করেছিলাম। কারণ সামনে ইলেকশন আসতেছে, দেশের সিচুয়েশন স্টেবল থাকে, আনস্টেবল থাকে, নতুন সার্কুলার আসে না না আসে আমি জানি না, কিন্তু এই সময়টা আপনাদের জন্য একটা ভাইটাল টাইম। এই সময় টেবিলে আপনি কতখানি সময় দিবেন তার উপর আপনার ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে। স্যার, এর পরের স্লাইডটা সম্পর্কে যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। এটা তো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। শিক্ষাগত যোগ্যতা আমরা বলেছি, দুইটা কথা বলছি। একটা হলো স্নাতক, স্নাতকের সাথে সম্মান, মানে হলো এটা 4 বছর মেয়াদি যারা অনার্স পড়ছে, আমরা যাকে সহজ বাংলায় বলি অনার্স। আর স্নাতক মানে হলো 3 বছর মেয়াদি যারা পড়ছে, নাম হলো ডিগ্রি। এছাড়া আরেকটা ডিগ্রি আছে, সেটার নাম কি? মাদ্রাসার কামিল নাকি ফাজিল? ফাজিল। এই ফাজিলটা 3 বছর মেয়াদিও হয়, আর এই ফাজিলটা 3 অথবা 4 বছর মেয়াদি, যে কোনো মেয়াদি হলেই আপনি আবেদন করতে পারবেন। কোনটা আবেদন করতে পারবে? সহকারী শিক্ষক নাকি প্রধান শিক্ষক নাকি যে কোনো জায়গাতে, দুইটাতেই আবেদন করতে পারবেন, প্রাইমারি শিক্ষক। এর সঙ্গে আরেকটা বিষয় অ্যাড করে দিয়েছি, শুধুমাত্র ডিপ্লোমাধারী যারা আছে, অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন ডিপ্লোমা সম্পর্কে। স্যার বলি, আপনি যদি এসএসসি কমপ্লিট করার পরে 4 বছরের মেয়াদে ডিপ্লোমা করেন, তাহলে আপনি শুধুমাত্র 4 বছর মেয়াদ যদি থাকে আপনি আবেদন করতে পারবেন না। কিন্তু যদি 4 বছরের সঙ্গে আপনি যদি এখানে বিএসসি ডিগ্রিটা করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারবেন। কিন্তু যদি আপনি এইচএসসি করার পরে ডিপ্লোমা করে থাকেন, হ্যাঁ, এইচএসসি করার পরে যদি ডিপ্লোমা করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন, সরাসরি আবেদন করতে পারবেন। বাট এসএসসির পরে 4 বছরের যদি ডিপ্লোমা করে থাকেন, এসএসসি করার পর 4 বছর ডিপ্লোমা হলে অবশ্যই আপনাকে বিএসসি ধারী হতে হবে, নতুবা আপনি আবেদন করতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আবেদন করতে কত টাকা লাগবে? আবেদনের ফি এখন 200 টাকা সর্বোচ্চ। আচ্ছা, এখানে স্যার আরেকটা ব্যাপার বলি, জিপিএ নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে আমরা যারা অনার্স পর্যায়ে, হ্যাঁ, অনার্স বা মাস্টার্স পর্যায়ে, আমি আবারও বলছি অনার্স অথবা মাস্টার্স পর্যায়ে, জিপিএ গ্রেড পয়েন্ট আর আমার শ্রেণী বা ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, ওইটার সাথে গ্রেড পয়েন্টের সাথে জিপিএ এর সাথে তুলনাটা একটু বুঝে নেন। যদি আমাদের 4 পয়েন্ট হয়ে থাকে, সচরাচর আমাদের বাংলাদেশের 4 পয়েন্টই হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে 5 রয়েছে কোনো কোনো ক্ষেত্রে। হ্যাঁ, এই 4 পয়েন্টের মধ্যে অবশ্যই আপনাকে ন্যূনতম 2.25 পেতে হবে জিপিএ স্কেল। আর যদি কোনো এমন কোনো মানে ডিগ্রিধারী থাকেন যে তাদের পরীক্ষাটা হয়েছে 5 স্কেলে, সেক্ষেত্রে আপনাকে, যদি 5 স্কেলে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে পেতে হবে 2.80। এটা হচ্ছে ডিগ্রি বা অনার্সের ক্ষেত্রে শুধুমাত্র। আর যদি আপনি এসএসসি বা এইচএসসির কথা বলি, যে এসএসসি অথবা এইচএসসিতে আসলে কি পেতে হবে, এসএসসি বা এইচএসসিতে আমাদের যে দ্বিতীয় শ্রেণী বলা হচ্ছে, সেক্ষেত্রে আউট অফ 5, হ্যাঁ, আউট অফ 5-এ আপনাকে জাস্ট আপনি যদি 2 পয়েন্ট পেয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আমি কিন্তু আছি, আরো কথাবার্তা বলবো, শেষ হয় নাই, স্যার শেষ করুন। ওকে, এসএসসি বা এইচএসসিতে আপনি মানে 5 পয়েন্টের মধ্যে 2.00 এটা যদি অর্জন করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ স্যার এটা একদম সর্বনিম্নটা রাখা হয়েছে, কিন্তু মানে আমার মনে হয় যে এসএসসি 5-এর মধ্যে 2 পায় না এমন শিক্ষার্থী মানে খুবই হয়তোবা রেয়ার, মানে পাওয়া যাবে না বললেই চলে। আবার একই রকম ভাবে অনার্সেও যে 4-এ 2.25, তবে কিছু ক্ষেত্রে শোনা যায় স্যার কম হয়েছে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এটা হলো গ্রেড পয়েন্টের তুলনা। আসেন পড়াশোনা কি করবেন। আর তার আগে আরেকটা সার্কুলার, সেটা হলো এইবারই প্রথম আসতে যাচ্ছে সহকারী শিক্ষক সঙ্গীত, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষা মানে খেলাধুলা করবেন আর খেলাধুলা করাবেন, আপনিও করবেন, বাচ্চাদেরকেও করাবেন। প্রধান শিক্ষক 1240 সিট না সংশোধিত সার্কুলার কি দিছে কোনো? আমি তো দেখলাম না, এখন পর্যন্ত সংশোধিত কোনো সার্কুলার শুনি নাই প্রধান শিক্ষকের ব্যাপারে। যদি দিয়ে থাকে তাহলে 1240টাই, কিন্তু এখন আমি জানি না, হয়তো আমি নাও জানতে পারি, সবই যে আমি জানবো এমন তো না, কিন্তু যদি জানি অবশ্যই বিদ্যাবাড়ি পেজে আপনার আপডেট আগামীকালকে সকালের মধ্যেই পেয়ে যাবেন। এখন আসেন শারীরিক শিক্ষার ক্ষেত্রে আর সঙ্গীতের ক্ষেত্রে, দুইটাই হলো এবারের মতো প্রথমবার সার্কুলার দেওয়া হচ্ছে, আর দুইটার ক্ষেত্রে স্নাতক বাধ্যতামূলক। সাথে আবার আরেকটা জিনিস লাগবে, কি লাগবে? যে সঙ্গীতের উপরে তার ডিগ্রিটা লাগবে। কি লাগবে? সাথে লাগবে হলো আপনার সঙ্গীতের উপর ডিগ্রি। স্যার কি ডিগ্রি লাগবে? যদি আপনি সঙ্গীতে আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার সঙ্গীত বিষয়ে ডিগ্রিটা থাকতে হবে। হ্যাঁ, এই এখানে কিন্তু বলে দিচ্ছে, এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সঙ্গীত বিষয়, হ্যাঁ, সঙ্গীত বিষয়ে স্নাতক বা
স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য 1 বছরের ডিগ্রি। 1 বছরের ডিগ্রি বলতে যদি সঙ্গীতের উপরে আপনার 1 বছরের ডিগ্রি থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। অথবা আবার ওই যে শারীরিক শিক্ষার কথাও যদি বলা হয়, আপনি যদি বিপিএড করে থাকেন, হ্যাঁ বিপিএড ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন, হ্যাঁ যদি বিপিএডও করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এই অংশটুকু থেকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের আবেদনের যে যোগ্যতা এই অংশটুকু থেকে। আমরা একটু কথা বলে আসি বিপিএড এর ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে যে দেখেন ওটা গেল সঙ্গীত, হ্যাঁ, আর এটা হচ্ছে ফিজিক্যাল, একই সেম কনসেপ্ট, ডিগ্রি থাকতেই হবে আপনাকে, সঙ্গীতের উপরে ডিগ্রি থাকলে হবে, অথবা আপনার যদি এই শারীরিক শিক্ষা বিষয়ের উপর ডিগ্রি থাকে তবুও হবে আপনার। আর যদি নাও থাকে, আপনি 1 বছর মেয়াদে যদি কোনো ডিগ্রি থাকে তাহলে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার চলুন আমরা দেখে আসি পরবর্তী কনসেপ্টটা। আমি স্যারকে ডাকবো। স্যার, নিয়োগ পদ্ধতি, স্যার নিয়োগ পদ্ধতির কথা বল, তবে তার পূর্বে একটু কথা বলে আসি। আপনাদের কমেন্টগুলো অনেকেই লিখেছেন, স্যার উত্তর দিন সাভার সেনা পাবলিক কলেজের আবেদন ফি 700 টাকা। স্যার ওনারা আলাদা ব্যাপারটা, হ্যাঁ, এর সঙ্গে কিন্তু বাংলাদেশের যে পাবলিক মানে কমিশন যেটা আছে এর সঙ্গে কিন্তু সম্পর্ক নাই ওইখানে, হ্যাঁ, ওটা আলাদাভাবে নিয়ে থাকে। আসেন, পরীক্ষা পদ্ধতিতে কোটা 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 জিনিসটা কি, কোটা জিনিসটা কি, কোটা 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 গেলই না। আমি বললাম এইটা বাংলাদেশ জীবনেও সোজা হবে না। আমি সম্ভবত আপনার এই আন্দোলনের আগে একটা লাইভ নিয়েছিলাম, সেইখানে একেবারে ফাটাই দিয়ে সব বলছিলাম, আজকেও ফাটাই দিয়ে আরেকবার বলতেছি যে বাংলাদেশ জীবনও ভালো হবে না, বাংলাদেশ জীবনও ভালো হবে না, বাংলাদেশ এইভাবেই চলবে। কারণ এইখানে আমি 2টা পক্ষ থাকে, একটা হলো শক্তিশালী পক্ষ আর একটা হলো দুর্বল পক্ষ। শক্তিশালী পক্ষ সবসময় রুলস বানায় যে তুই যদি এরকম চলিস তাহলে তোরে মারবো না, আর যদি এরকম না চলো তাহলে তোরে মারবো। আর দুর্বল পক্ষের কাজ হলো যা বানায় ওই অনুযায়ী মেনে চলা। তো আমাদের কাজ হলো যে এত আন্দোলন টান্দোলন সব কিছুর পরে আবার সেই কোটার একটা প্যাচ লাগাই দিছে। কেন ভাই, 93% আর 7% সোজা সাপটা দিয়ে দিলে কি কোনো ঝামেলা ছিল? দিতে পারতো কিনা আপনারা বলেন, একটু কমেন্ট করেন। 93% এবং 7% এটা সোজা দিয়ে দিলে আর কোনো ঝামেলা ছিল? কেন বিজ্ঞান নিয়ে আবার 20%, কেন আবার নতুন প্যাচটা লাগানো লাগবে? এটা আমার প্রশ্ন। আপনাদের কি একই প্রশ্ন কিনা এটা একটু কমেন্টে বলেন, দেখি আমার মতো কারা কারা চান। এই 20% সাপের বিষ কেন আবার রেখে দেওয়া হলো সাপের লেজে বিষ? এই বিষটা আসলে কি পছন্দনীয় নাকি অপছন্দনীয়, নাকি এটার জন্য একটা আন্দোলন করা দরকার? আপনারা বলেন, তাহলে আমি আন্দোলনের ডাক দিই, আপনারা চলে আসেন। আর যদি মনে করেন এই বিষ থাকলে লাভ আছে তাহলে থাকুক বিষ। কি হবে জিনিসটা বুঝাই বলি। দেখেন, নিয়োগ পদ্ধতিতে 93% যাবে হলো মেধায় এবং 7% যাবে হলো কোটায়। আর এখান থেকে বিজ্ঞান বিভাগের যে 93% যেটা আছে, এটা কিন্তু শুধুমাত্র সহকারী শিক্ষকের জন্য। ও, প্রধান শিক্ষকে কোনো কোটা নাই। প্রধান শিক্ষকের 93-7, অর্থাৎ 93% মেধা 7% কোটা। 93% মেধা 7% কোটা কোথায়? প্রধান শিক্ষকে। শুধুমাত্র নিয়োগ পদ্ধতি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, এইটার ক্ষেত্রে এই বিভাজনটা করছে ওনারা যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 93%-এর মধ্য থেকে 20% শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এবং সাথে অন্যান্য 93%-এর মধ্যে বাকি যে 80% পদ থাকবে এই 20% যাওয়ার পরে, সেই 80% পদ আবার সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ এই 80%-এর মধ্যেও বিজ্ঞান থাকবে, এই 80%-এও বিজ্ঞান থাকবে, কলা থাকবে, ডিম থাকবে। ডিম মানে হলো বাণিজ্য, হ্যাঁ, এইখানেও কলা, বিজ্ঞান, বাণিজ্য সবাই থাকবে বাকি 80%-এর মধ্যে। আর 20% তাদের জন্য আলাদা করে রাখবে। কেন রাখবে? কারণ প্রাইমারিতে এখন থেকে রকেট বানানো শেখানো হবে, প্রাইমারিতে এখন থেকে বোমা বানানো শেখানো হবে, পারমাণবিক বোমা বানানো শেখানো হবে, প্লেন বানানো শেখানো হবে, মিসাইল বানানো শেখানো হবে, এবং ফাইনালি প্রাইমারিতে এবার চাঁদে যাওয়ার জন্য রকেট বানাবে। এবছরই যাচ্ছে, এজন্য স্যার এক্সট্রা 20% লাগবে। এজন্য এক্সট্রা 20% লাগবে। কিসের জন্য লাগবে আপনারা বলেন, আরো কোনো কারণ থাকলে আপনারা বলেন। প্রাইমারি গণিত পড়াইতে বিজ্ঞানের ছাত্র হওয়া বাধ্যতামূলক, অথবা প্রাইমারির বিজ্ঞান পড়াইতে বিজ্ঞানের ছাত্র হওয়া বাধ্যতামূলক, এইটা কি আপনাদের বাস্তবিক মনে হয় কারো? এরকম যদি কারো মনে হয় একটু বলেন। প্রাইমারিতে কি ওইখানে কি বিমান বানায়, নাকি মিসাইল বানায়, নাকি রকেট বানায়, না কি বানায়? তো একটা হলো আমি বলছি বিজ্ঞান মানে হলো আপনার রকেট বা রকেট বা মিসাইল, এইগুলো বানানোর জন্য নিবে এদেরকে। আর বাকি কলা আর ডিম এদেরকে নিবে কলা ডিম বন্টন করার জন্য। কারণ বলা হয়েছে এখন থেকে মিড ডে মিল দিবে প্রাইমারি স্কুলে, অর্থাৎ কলা আর ডিম খাওয়াবে দুপুরবেলা।
স্টুডেন্টরা খাইতে পারবে কিনা আমি জানি না, শিক্ষকরা খাবে ঠিকই, এক একজন 2টা-4টা করে ডিম। মানে হাসি আটকে রাখতে পারছি না, আমি জানি না যে শিক্ষার্থীরা কি করছে আপনার কথা শুনে। না, কলা খাবে না ডিম খাবে আমাকে বলেন। যদি প্রাইমারি স্কুলে এরকম হয় যে কলা আর ডিমের ব্যবস্থা করা হয়েছে এবং এটা অলরেডি হয়ে গেছে, মিনিস্ট্রির ডিসিশন ফাইনাল, তো স্কুলে যদি দেওয়া হয় তাহলে এক একজন টিচার কয়টা করে কলা আর ডিম খাবে? ওনারা কি দুপুরে ভাত খাবে না খালি ডিম আর কলার উপরে চালাই দিবে? আর স্টুডেন্টরা কি আসলে ডিম পাবে আদৌ, নাকি ডিম পুরাটাই ছাড়রা খেয়ে দিবে? আপনারা একটু নিয়োগ পাবেন। সো আমি বলি যে আপনারা খাবেন না, কারণ আপনারা সবাই ভালো মানুষ, আপনারা বদলায় যাবেন, দেশ বদলায় যাবে, আর ছেলে পেলে ডিম খেয়ে সব শক্তিশালী হয়ে যাবে। আমরা আশপাশে যত দেশ আছে সব দখল করে নিব, এবার বড় একটা দেশ হবে আমাদের, আর খালি বাচ্চা কাচ্চা পয়দা করতে থাকবো এত বড় দেশ চালানোর জন্য। সো আসেন শয়তানি বাদ দিয়ে মূল কথা বলি। কোটার যে 7%, এর মধ্যে মুক্তিযোদ্ধা 5%, আর প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, 1%, আর বাকি 1% হলো কি, বাকি 1% হলো আপনার ওই যে আছে না তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধীর জন্য 1%, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ ওদের জন্য 1%। টোটাল এই 2% আর 5%, 7% যাবে কোটায়, আর বাকি 93%-এর মধ্যে 20% যাবে হলো বিজ্ঞান কোটায়, যারা হলো কি বানাবে, যারা বোম বানাবে, বুঝছেন, পারমাণবিক বোম। এরপর কিম জং উন আছে না, এরকম আমার মতো চুল কাটে, ওনার মতো এরকম একটা থ্রেড দিবে, এটা যে বাংলাদেশের আশপাশে আসলে কিন্তু খবর আছে, দেখবেন কিম জং উন অনেক লাফালাফি করে কিন্তু কেউ কিচ্ছু বলে না, কারণ কি, যা বানানোর তা বানায় রাখছে। পাকিস্তান অনেক লাফালাফি করে, কেউ কিচ্ছু বলতে পারে না, কারণ কি, যা বানানোর বানায় রাখছে। ইরান অনেক লাফালাফি করে, কেউ কিছু বলতে পারে না, কারণ কি, যা বানানোর বানায় রাখছে। আমার মনে হয় বাংলাদেশও ওই পরিকল্পনা নিয়েছে এবং এই জন্যই এই 20% কোটাটা রাখছে। প্রাইমারি দিয়ে শুরু করছে স্যার। হ্যাঁ, প্রাইমারি দিয়ে শুরু করছে। আমাদের দেশে ওই যে কি নাম ওনার, জুলহাস বানায় হলো বিমান, আর বুয়েটলরা বানায় অটো রিক্সা। তো প্রাইমারি কি বানাবে? প্রাইমারি বিমানও বানাবে না, অটো রিক্সা বানাবে, ডাইরেক্ট মিসাইল বানাবে, বোম, পারমাণবিক বোম। আপনারা গিয়ে বানাবেন, বিজ্ঞানের যারা আছেন। আমার মতে এটা 93-7 থাকলে ভালো হতো, যেহেতু ওনারা রাখছে, এই হলো সিস্টেম, আমি বলে দিলাম। প্রাইমারি প্রধান শিক্ষক 2169 পদের নিয়োগ প্রক্রিয়া। এখন এই নিয়োগ প্রক্রিয়াটা কি, আমি বলবো নিয়োগ প্রক্রিয়া সহকারী শিক্ষকেও যা, প্রধান শিক্ষকেও তা। সহকারী শিক্ষকে হলো লিখিত পরীক্ষা 90 মার্কের, এবং মৌখিক পরীক্ষা 10 মার্কের, আর সর্বনিম্ন 5 নাম্বার হলো 50%, মানে হলো 90-এর মধ্যে, কালিটা বোধহয় স্পষ্ট হবে না, এই কালিটা হলুদ নেই, 90-এর মধ্যে 5 মার্ক হলো 45, আর ভাইভায় 10-এর মধ্যে 5 মার্ক হলো 0.5। এইটা মিনিমাম মার্ক পাইতেই হবে। এটা কোথায়? এটা প্রশিক্ষক মানে প্রধান শিক্ষক, এই প্রশিক্ষক মানে কিন্তু প্রশিক্ষক না, প্রধান শিক্ষক, অথবা স্বশিক্ষক বা সহশিক্ষক, সহকারী শিক্ষক, 2টা পোস্টের ক্ষেত্রেই একই পরীক্ষা পদ্ধতি। এটা শুধুমাত্র বাংলাদেশেই পসিবল, এইটা শুধুমাত্র বাংলাদেশেই পসিবল যে প্রধান শিক্ষকও যেই মার্কের পরীক্ষা দিবে, আমার সহকারী শিক্ষকও সেই একই মার্কের পরীক্ষা দিবে। প্রধান শিক্ষকও যেই সিস্টেমে পরীক্ষা দিবে, সহকারী শিক্ষকও সেই সিস্টেমে পরীক্ষা দিবে। এর বাইরেও আসেন মজার কথা বলি, সেটা হলো যে সর্বনিম্ন 5 মার্ক হলো 50%। কেউ যদি ভাইভায় 10-এর মধ্যে 5 না পায়, তাহলে এইখানে সে যদি 90-তে 89ও পায় বা 90-তে 90ও পায়, তবুও সে ফেল। যেমন গতবার আমরা দেখেছি এনটিআরসিতে কি হয়েছে, 22,000 মানুষকে ফেল করাইছে, তারা নাকি তার সাবজেক্ট জানে না, অথচ তারা লিখিত পরীক্ষায় পাশ করছে। নেক্সট আসেন, সময় কত এই পরীক্ষা দেওয়ার জন্য? 90 মিনিট, অর্থাৎ 90টা এমসিকিউ, 90 মিনিট সময়, প্রতিটা এমসিকিউতে 1 মিনিট করে সময়। এখানে চ্যালেঞ্জিং কি জিনিস? চ্যালেঞ্জিং হলো 90 মিনিটে 90টা এমসিকিউ। আপনি কি 1 মিনিটে একটা অঙ্ক করতে পারবেন? যদি 15টা অঙ্ক থাকে, 15টা অঙ্ক 15 মিনিটে পারবেন? এটা কিন্তু টাফ আছে। ওই জায়গাগুলো কিন্তু এখানে ছোট একটা কথা বলা উচিত, পূর্বের যে প্রশ্নগুলো আসতো গণিতের ক্ষেত্রে, আমার মনে হয় স্যার এবার একটু ভিন্নতা আসবে, কারণ টাইমগুলো বাড়ানো হচ্ছে। আগে 1 ঘন্টা 60 মিনিট ছিল, 70 বা 80 নম্বরের পরীক্ষা হইতো। এখানে যেহেতু সময়টা বাড়ানো হয়েছে, আমরা যদি স্যার খাদ্য নিয়োগের দেখেন, ওখানে কিন্তু প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে। সো আমার মনে হয় এখানে প্রশ্ন কোয়ালিটিটা পূর্বের তুলনায় একটু স্ট্যান্ডার্ড হবে। আর অনেকে জানতে চেয়েছেন যে আসলে সহকারী শিক্ষকের মানে প্রধান শিক্ষকের প্রিপারেশন নিলে সহকারী শিক্ষক হবে কি? অবশ্যই আপনারাই দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাইলাম, সবই সেম ক্যাটাগরি, তো হবে না কেন? একই নাম্বার, একই প্রস্তুতি, একই জিনিস, সব এক। শাহিন হাওলাদার, আপনি
আরও অন্তত মিনিমাম 10টা কমেন্ট করবেন, মিনিমাম প্রত্যেক সেকেন্ডে আর কি, 10টা শেষ না, সেকেন্ডে 10টা করে যান। তাহলে কি হবে, তাহলে বাকিরা জানতে পারবে, কারণ আপনার কারণে বাকি সবাই এই জিনিসগুলো জানতে পারতেছে। আপনি যদি না জানান, আপনি যদি না জাগেন, আমরা যদি না জাগি, মা কেমনে সকাল হবে? সকাল করে দেন আপনি। এখন আমি একটা কথা বলি, সেই কথাটা হলো আপনারা প্রত্যেকে শুধু একটা কথা মাথায় রাখেন, সেটা হলো আপনারা কি করবেন, সবার চেয়ে বেশি পারবেন, সবার চেয়ে বেশি পড়বেন, সবার চেয়ে বেশি মেধাবী হওয়া লাগবে, সব মাথা থেকে ঝেড়ে ফেলেন। হওয়া লাগবে কি সেটা আমি বলি, এই পরীক্ষাটা পাশ করার জন্য সবচেয়ে বেশি সময় টেবিলে দেওয়া লাগবে, সবচেয়ে বেশি সময় টেবিলে দিতে হবে। এবং টেবিলে কত ঘন্টা দিতে হবে এটা অনেকেরই প্রশ্ন। আমি বলবো টেবিলে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা। এবং কতদিন দিবেন 10 থেকে 12 ঘন্টা করে টেবিলে? আগামী অন্তত 3 থেকে 4 মাস। আগামী না, পরীক্ষা যে কয় বছর পরে হয় হোক, আগামী 3 থেকে 4 মাস। এখন বলতে পারেন যে প্রাইমারির তো পরীক্ষা অক্টোবর মাসে, সার্কুলারই তো এখনো হয় নাই, অক্টোবর মাসে পরীক্ষা কবে হবে? এই জন্য আমি বলবো যে আপনারা পড়া ঠিক কালকে থেকে, আজকে থেকে যদি পারেন তো শুরু করেন, না পারলে কালকে থেকে শুরু করেন, কারণ আজকে অনেক রাত হয়েছে, এখন ঘুমাই যাবেন, কালকে সকালে ঘুম থেকে উঠেই শুরু করবেন। শুরু করবেন কি, আপনার টার্গেট থাকবে 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন টেবিলে থাকা। আর যদি পারেন, যারা 49তম বিসিএসটাও টার্গেট আছে এবং 50তম বিসিএসটার জন্যও পড়তে চাচ্ছেন, দুইটা মিলায়ে পড়তে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো শুধু একটা লক্ষ্য রাখবেন, সেইটা হলো যে আমি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় টেবিলে দেবো, ব্যাস, আর কিছু না। আমি বাংলাদেশের সেরা মেধাবী হব, আমি চাকরিটা নিশ্চিত পাবো, এগুলো কিচ্ছু করার দরকার না। আপনি খালি একটা কাজ ঠিক মতো করেন, সেটা হলো টেবিলে আমি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় দেবো। এখন হয় কি, টেবিলে সময় দিতে গেলে আজকে 2 ঘন্টা পড়লে কালকে আর পড়া হয় না, একদিন 10 ঘন্টা পড়লে পরের দিন 3 ঘন্টা পড়া হয়, পরের দিন দেখা যায় টেবিলেই বসা হয় না। এরপর আবার আরেকদিন একজনের মুসলমানের দাওয়াত হয়, সেইখানে 2 দিন সময় চলে যায়। এরপর একজনের বিয়ের দাওয়াত হয়, ওর ডাক্তার দেখাইতে যাওয়া লাগে, আর এক বন্ধুর সাথে বাসের টিকিট কাটতে যাওয়া লাগে। এই করে 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 জীবনটা অলরেডি তেনা তেনা বানায় ফেলাইছেন। পাস করছেন অলরেডি 3 বছর, এখন সবাই জিজ্ঞেস করে আর কত পড়বা, বাট আপনি যে বলে বুঝাইতে পারতেছেন না আপনি আসলে কোন ফাটাবাসের মধ্যে বা গেরাকলে আছেন। এখন আপনার একটাই করণীয়, সেটা হলো যতদিনে আপনি কিছু গুছাতে না পারতেছেন ততদিন আপনি কি করবেন, টেবিলে থাকবেন। এবং টেবিলে থাকবেন কি কন্টিনিউয়াসলি, মধ্যে গ্যাপ দেওয়া যাবে না। আরেকটা কথা বলি, সেই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ভাইটাল একটা কথা। সেই কথাটা হলো মোবাইল ফোন আপনার রুমে নিয়ে ঢুকবেন না। ক্লাসের টাইম, হ্যাঁ আমাদের ক্লাস পুরাটাই অনলাইন, বিদ্যাবাড়িতে আপনি যদি ভর্তি হন পুরাটাই অনলাইন, এবং যেই টাকাটা দিবেন আশা করি ঠকবেন না। আর আপনার প্রথম মাসের বেতনের পুরা বেতনও না, অর্ধেকও না, 4 ভাগের 1 ভাগও না, 5 ভাগের 1 ভাগ বেতন দিয়ে ভর্তি হওয়ার সুযোগ প্রাইমারিতে। এরপর বিসিএস এ তো কয় ভাগের 1 ভাগ, 35,000-এর কয় ভাগের 1 ভাগ আমরা নিচ্ছি ভর্তিতে। অতটুকু টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ভালো কথা। ভর্তি হলে ক্লাস কেমনে করবেন, পুরাটাই অনলাইনে, জুম ক্লাস, এবং অফলাইনের মতোই একটা ভাইব পাবেন, বাসা থেকে বের হইতে হবে না। ওই যে বাসা থেকে বের হওয়ার সময় একটু আড্ডা, এর সাথে ওর সাথে কিচ্ছু লাগবে না। আর যখন পড়বেন অবভিয়াসলি এই জিনিসকে কোনোভাবেই আপনার রুমে ঢুকতে দিবেন না। আপনি একা আসবেন, ওরে সাথে করে নিয়ে আসবেন না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, নেশা, এরা এত ক্ষতি করতে পারে না যতটা আপনার ক্যারিয়ারের ক্ষতি এই মোবাইল ফোন করতে পারবে। সো আপনি যেই রুমে পড়বেন এই রুমে মোবাইল ফোন ঢুকবে না পড়ার টাইমে। পড়ার পর বের হবেন, তখন গিয়ে আবার মোবাইলে কাজ করবেন। আবার যখন পড়তে আসবেন অন্য রুমে ফোন রেখে আসবেন। ব্যাস এইটুকু যদি আমার কথা মানেন, আমি শিওর, ড্যাম শিওর, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু আপনারা করতে পারবেন। আরেকটা জিনিস, সেটা হলো যখন আপনি পড়বেন, পড়ার টাইমে পসিবল হলে একটা ঘড়ি রাখবেন। আজকে মানে হয় কি, আপনারা কেউ বুকডাউন দিচ্ছেন, যেটা আমরা পুশ আপ বলি, ব্যায়াম করতে গেলে। তো ব্যায়াম করতে গেলে কেউ কি একদিনই 200টা বুকডাউন একদিনে দিতে পারে? পারে না। একদিনে কয়টা পারে? 2টা, 5টা, 10টা, 20টা। কিন্তু একটা সময় গিয়ে সে কিন্তু 300 বুকডাউন দিতে পারে একবারে, 500 পারে। আমি যে জিমে ছিলাম, ওই জিমের ইনস্ট্রাক্টর, উনি একবারে 550 বুকডাউন দিতে পারতো, মানে পুশ আপ 550 একবারে। মেয়েরা যারা আছেন এইটা না বুঝলে, দড়িলাপের কথা বলি, একবারে 500, 600 দড়িলাপ কোনো মেয়ে প্রথমবারে পারবে? একবার কয়টা পারবে? 10টা, 15টা, 20টা। সো আপনি টেবিলে 10-12 ঘন্টা একদিনেই বসতে পারবেন না। প্রথম দিন বসতে 3 ঘন্টা পড়া হবে, 2 ঘন্টা পড়া হবে, 2.5 ঘন্টা পড়া হবে। শুধু একটা কথা মাথায় রাখবেন, আজকে যত ঘন্টা পড়ছেন, কালকে তার থেকে যেন 1 মিনিট বেশি হয়, ব্যাস, ফাইনাল কথা। তাহলে দেখবেন আপনি অবভিয়াসলি কোনো না কোনোভাবে একদিন 12 ঘন্টা করেই পার ডে পড়তে পারবেন, এবং সেইটার জন্য বেশি দিন লাগবে না। এরকম জাস্ট আপনি কয়দিন,
15 দিন 20 দিন 1 মাস প্র্যাকটিস করে যান, করতে করতে একটা সময় ওই পর্যায়ে পৌঁছাবেন। কারণ প্রথম দিকে করতে গেলে কষ্ট হয়, একটা সময় জিনিসটা ইজি হয়ে যায়। দেখবেন একটা লোক গাট্টি বস্তা, বড় একটা গাট্টি বস্তা 50 কেজির একটা ব্যাগ এরকম করে নিয়ে হেঁটে যাচ্ছে, তো তাকে দেখে আপনার মনে হবে ওই ব্যাগে কোনো ওয়েটই নেই, কিন্তু আসল ব্যাপার হলো ওই ব্যাগ সে তুলতে তুলতে অভ্যস্ত হয়ে গেছে। আপনি যান ওই 50 কেজির চালের বস্তা তুলতে গেলে বস্তার নিচে চাপা পড়ে মারাও যেতে পারেন, তাও মারা গেলে ভালো, বেকারত্বের চেয়ে ওইটা ভালো। আমি বলছি 10 ঘন্টা আসলে পারবেন না, কিন্তু টার্গেট থাকবে 10 ঘন্টা। 10 ঘন্টা পারবেন না, কিন্তু টার্গেট থাকবে 10 ঘন্টা। সো 10 ঘন্টা টার্গেট নিয়ে আজকে পড়বেন 2 ঘন্টা, কালকে অবশ্যই যেন 2 ঘন্টা 1 মিনিট হয়, পরশু 2 ঘন্টা 2 মিনিট। আপনি ছাড়াবেন কাকে? আপনার কম্পিটিশন কার সাথে? আপনার কম্পিটিশন আপনার নিজের সাথে। কম্পিটিটর কে? অবশ্যই স্যার, কম্পিটিটর কে? আপনার কম্পিটিটর আপনি নিজেই, নিজের সাথে নিজের প্রতিযোগিতা। অর্থাৎ আজকে আপনারা দুইজনে থাকলেই ভর্তি হব স্যার, আমি থাকি, যে থাকুক, ভর্তি হন। ভর্তি হলে কি হবে? অ্যাটলিস্ট পড়া যদি টিচারের ভালো নাও লাগে, ওই আফসোসে আপনি নিজে ভালো পড়াশোনা করবেন, যে যা টাকা যেহেতু এটা ব্যর্থ হইলো, তো আমি কিছু পড়াশোনা করব। আর আশা করি আমাদের বিদ্যাবাড়ি কোনো স্যারের ক্লাস আপনার খারাপ লাগবে বলে মনে হয় না। আটা জিনিস হলো বিদ্যাবাড়ি টাকা নিয়ে পালাই যাবে না, আমরা আছি তো। আমরা বিদ্যাবাড়ি যারা ক্লাস করাচ্ছে তাদের প্রায় ম্যাক্সিমাম স্যারেরাই হলো সরকারি চাকরি করে। আমি নিজে সরকারি চাকরিজীবী, মুকুল স্যার সরকারি চাকরিজীবী, সজল স্যার সরকারি চাকরিজীবী, ইয়ে স্যার সরকারি চাকরিজীবী। তো এতগুলো সরকারি চাকরিজীবী সব কি পালাই যাবে টাকা নিয়ে? আর যাবেই বা কই? আপনাদের বাড়ির আশপাশেই তো আমাদের বাড়ি। এই যে সে নাটক দেখছেন না, আরে ওই যে জাহাঙ্গীর ম্যানেজারে বুঝায় যে ওই যে ওই অমুক বাড়ির খালার বাড়ির পাশের বাড়ি, তা আপনার বাড়ির পাশের বাড়ি আমাদের বাড়ি, পয়সা নিয়ে কই যাব? শুধু আমাদের সাথে প্রতিদিন 2 ঘন্টা করে, শুধু আমাদের সাথে প্রতিদিন 2 ঘন্টা করে যদি আপনি ক্লাস করেন, তাহলে আপনার টোটাল প্রাইমারিতে কয়টা ক্লাস? 70টা ক্লাস, মানে 140 ঘন্টা। প্রধান শিক্ষকে 140টা ক্লাস যদি আপনি করেন, 140টা ক্লাসে 140 ঘন্টা, 140 ঘন্টা আর কি, সরি 140 ঘন্টা যদি ক্লাস করেন, তার মধ্য থেকে অন্তত 60 থেকে 70% মার্কস আপনি ইজিলি কম পেয়ে যাবেন। এরপর এর সাথে যতগুলো পরীক্ষা দিবেন, 70টা ক্লাসের সাথে পরীক্ষা কয়টা? 70টা পরীক্ষা। 70টা পরীক্ষা, 65টা মূল পরীক্ষা। তা আমি বলবো যে যারা, আমাদের কোনো অফলাইন কোর্স নাই ভাইয়া, আমাদের সব কোর্স অনলাইন, যাতে কোয়ালিটি মেনটেন। অফলাইনে হয় কি, আপনাকে এইখানে দেখায় হ্যাঁ বিশাল অমুক স্যার ক্লাস নেবেন, কিন্তু অমুক স্যার তো শুধু ঢাকাই ক্লাস নেয়। আপনি রাঙামাটি বসে ক্লাস করলে, রংপুর বসে ক্লাস করলে, কক্সবাজার বসে ক্লাস করলে অমুক স্যার তো ওই জায়গায় যাবে না। ওই জায়গায় স্যার কে থাকবে? ওই জায়গায় স্যার থাকবে ওই জায়গার আবুল স্যারকে ধরে নিয়ে আসবে। বাট বিদ্যাবাড়িতে আপনি ক্লাস করলে এই একটাই সুবিধা পাবেন, সেটা হলো এইখানে সকল স্যাররা একই ধরনের স্যার, সকল স্যাররা একই প্রতিষ্ঠানের স্যার, এবং সকল স্যার একই লেভেলের স্যার। সো আউটপুটটা ভালো পাবেন এবং পয়সাটা ইনশাল্লাহ বৃথা যাবে না। সো যারা ভর্তি হতে চান, আমি বলবো যে ভর্তি হওয়ার এটা একটা বেস্ট টাইম। এই টাইমটা যদি আপনি কাজে লাগাইতে পারেন, ইনশাল্লাহ এই বছরের মধ্যে প্রত্যেকেরই একটা হালাল রিজিকের ব্যবস্থা হবে। এখন এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি এই বছর মুসলমানি খেয়ে কাটাবেন, বিয়ে খেয়ে কাটাবেন, নাকি বন্ধুর টিকিট কেটে কাটাবেন, নাকি এরে ওরে ডাক্তার দেখাবেন, নাকি জনসেবা করবেন। ছোটবেলায় ভাবতাম যে গরিবদের সাহায্য করব, বড় হয়ে এখন আমরা নিজেরাই গরিব। তো আপনি এরোর জনসেবা করতে করতে ফাইনালি গিয়ে যদি দেখেন যে নিজেই এখন সেবার প্রয়োজন, আপনার সেবায় কিন্তু কেউ আসবে না। আজকে আপনার প্রয়োজন আছে দেখেই মানুষ আপনাকে ডাকে। কালকে যখন আপনার কোনো আইডেন্টিটি না থাকবে, আপনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন, এবং আপনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগলে তখন আপনার আত্মীয় স্বজন আপনারা চিনবে না। দ্যাটস দ্য রিয়েলিটি, এইটাই বাস্তবতা। সো আমি বলবো এইটা আপনাদের জন্য একটা মোক্ষম সময়, এই সময়টা হাতছাড়া করবেন না। আর এই সময়টা পুরোপুরিভাবে কাজে লাগাইতে হলে বাংলা আর ইংরেজি এখানে সবচেয়ে ভাইটাল সাবজেক্ট, আর জিকেটা ভাইটাল সাবজেক্ট। কারণ জিকের মধ্যে যে 20 মার্ক, আমি বলবো আমার সাথে যদি আপনারা ক্লাস করেন, এবং আমাদের মিলন স্যার আছেন, আমাদের অব্র স্যার আছেন, আমাদের শাওন স্যার আছেন, এই যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো সুন্দরভাবে করলে 20-এর মধ্যে অন্তত 15 থেকে 17 মার্ক চোখ বন্ধ করে তুলে ফেলতে পারবেন, ড্যাম শিওর থাকেন। এরপর বাংলা আর ইংরেজিতে যাদের সমস্যা আছে, ইংরেজির কথা পরে বলি, বাংলায় অন্তত 25-এর মধ্যে 15 থেকে 18 মার্ক পর্যন্ত, এমনকি 20 পর্যন্ত তুলে ফেলার চান্স আছে। ইংরেজিতে যারা দুর্বল, অর্থাৎ ইংরেজির নাম শুনলেই গায়ে জ্বর ওঠে, গায়ে জ্বর ওঠা লোকজনের জন্য আমাদের ইংরেজির একটা সেরা বই, এমআই প্রধান মুকুল স্যারের বই। বইটার নাম কি স্যার? ক্লাসরুম। হ্যাঁ, ক্লাসরুম MCQ ইংলিশ। ক্লাসরুম MCQ ইংলিশ।
এই একটা বই যথেষ্ট টোটকা হিসেবে। আর পাশাপাশি বই আপনি একলা একলা যদি না বুঝেন, আমাদের যে ইংরেজি স্যার আছে, সজল স্যার আছে, এরপর জাহিদ স্যার, জিয়াদ স্যার আছে, তো তারা ইংরেজি আপনাকে কি করবে জানেন? ইংরেজি আপনাকে গুলে গুলে খাওয়াই দিবে ইসের মতো করে, ট্যাবলেটের মতো করে। তো কাজটা আপনার সহজ হয়ে যাবে, আপনিও করবেন আমরাও করব, দুই পক্ষ মিলে করলে আপনার কাজটা অনেক বেশি সহজ হবে। আর যদি সহজ নাও হয় তাহলে অন্তত আপনার 2000 টাকা জলে যাবে না, এইটা শিওর থাকেন। আমি দায়িত্ব নিয়ে বলছি 2000 টাকা আপনার জলে যাবে না। তো আপনার কাজ কি? ক্লাসরুম এমসিকিউ ইংলিশ বইটা নেবেন, সাথে লেকচার শিটটা পড়বেন এবং ক্লাসগুলো করবেন। মানে এই কয়েকদিনে যত ধরনের যা যা করা যায় সব করবেন। তারপর বছর শেষে চাকরিটা পেলে এসে বিদ্যাবাড়িতে আমাকে মিষ্টি খাওয়াবেন, বেতনের টাকা দেওয়ার দরকার নেই, মিষ্টি খাওয়ানোর জন্য আসেন। তখন আপাতত শুধু অনলাইনেই থাকেন, অনলাইনেই দেখেন, অনলাইনেই ক্লাস করেন। অফলাইনে দেখা হবে তখনই যখন বিজয়ের হাসি হাসবেন, সবাই মিলে একবারে বিজয়ের হাসি হাসবো। আর এর বাইরে থাকে গণিত। স্যার আপনি কি করবেন গণিত নিয়ে বলেন? আপনি গণিত কি করবেন? স্যার গণিত নিয়ে কিছু বলতে হয় না, কারণ গণিত আসলে অনেকে, আমি নিজেই গণিত পারি না বলে দেয়। তো স্যার গণিত বলতে গেলে গণিত পারেন না, আমার মতো গণিত পারেন না, গণিতের গ দেখলি মাথায় একেবারে হয়ে যায়, অ্যান্টেনা আউট হয়ে যায়, এরকম কারা কারা আছেন? আমি নিজে একজন ভয়ঙ্কর ভাবে গণিত ভয় পাই। স্যার কি করবে বলেন? কি করবে এটা নিয়ে স্যার একটা কথা বলতে চাই, একটু বাড়তি কথা বলতে চাই। তো এটা মাঝে মাঝে আমরা যখন জুম ক্লাস করি পেইড ব্যাচগুলোতে, তখন এটা আমি বলে থাকি সচরাচর, একটু ভিন্নভাবে আজকে লাইভ সেশনে, লাইভেও বলেছি ইতিপূর্বে হয়তো। তো একটা কথা মনে রাখবেন, এইটা ভয় বা ভীতি মোটামুটি সবারই আছে, বাট এই ভীতিটা কতটুকু কাটিয়ে উঠবেন এ নির্ভর করবে। আপনি যখন কাউকে দেখে ভয় পাবেন, সে কিন্তু আপনাকে ভয় দেখাবে। ওটা কিন্তু এরকমই, আপনি যেটা দেখে ভয় পাবেন সেইটা আপনাকে ভয় দেখাবে, আপনি যাকে দেখে ভয় পাবেন সে আপনাকে ভয় দেখাবে। সো একটা কথা আছে, মহাবিশ্বের অমৃত বাণী, গণিত নিয়ে কথা বলতে চাই, মহাবিশ্বের অমৃত বাণী, এটা মাথায় রাখেন যারা দেখছেন এই মুহূর্তে, এই কথাটা একটু জাস্ট মনে রাখবেন, যেন ভবিষ্যতে ব্যাসে যুক্ত হইলে বলতে পারেন আমাকে, মহাবিশ্বের অমৃত বাণী গণিতকে করেছে বিজ্ঞানের রানী। আবারও বলি, মহাবিশ্বের অমৃত বাণী গণিতকে করেছে বিজ্ঞানের রানী। গণিতকে যে করে না ভয়, গণিত তার সাথে কথা কয়। তো এখানে ভয় করা যাবে না, এই ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করতে না পারলে আপনার এই জব সেক্টরে জব হওয়াটা খুবই কঠিন। তাই এই অংশটুকুতে আপনাকে যত বেশি ম্যাথ ভালো করতে পারবেন তত আগে আপনি চাকরি পাবেন, যত ভালো ম্যাথ পারবেন তত আগে চাকরি পারবেন। ম্যাথ হচ্ছে একটা চাকরির ভালো পারবে কেমনে? স্যার ভালো পারতে গেলে তো অবশ্যই জানতে হবে। एग्जांपल বলেন, বোঝা সহজ হোক। একটা কথা বলি, কোরআন শরীফে আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়া মশারও উদাহরণ দিছে, যে তোমরা যাদের পিছনে ঘোরো তারা তোমাদের ওই যে মশা বা মাছি, এদের যে পাখনা আছে না, ওই পাখনার যে সক্ষমতা ওইটুক পর্যন্ত উপকার করতে পারবে না যদি আমি না করি। এটা হলো মেসাল, উদাহরণ না হলে মানুষ সহজে বুঝে না, এই জন্য মানব ব্রেনকে উদাহরণ দিয়ে বোঝাতে। এই জন্য আমি স্যারকে বললাম যে ভয়টা কাটবে কেমনি এটা বলেন। অবভিয়াসলি স্যার একটা एग्जांपल বলেন। एग्जांपलेর ক্ষেত্রে ম্যাথ অনেক টপিকস রয়েছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, এরপরে আদার যদি বলি ওই যে সম্ভাবনা রয়েছে, আমাদের বিন্যাস সমাবেশ রয়েছে, অনেক কিছু রয়েছে। সো এই অংশটুকুতে আমরা আমাদের এই প্রাইমারি প্রধান শিক্ষকের এই ব্যাচগুলোতে এমনভাবে সাজিয়েছি, দৈনন্দিন বিজ্ঞানের কথা যদি বলতে স্যার এবারে যদি বলি, দেখা যাচ্ছে হতে পারে এমন গণিত থেকে 15টা, বিজ্ঞান থেকে 5টা, অথবা এখান থেকে আসলো 16টা, এখান থেকে 4টা, এভারেজ তো 20টা হবে। অথবা যদি এখান থেকে 10টা দেয় তাহলে তো কাজ হয়েই গেল। এই তো 10টা আর 10টা, এটা মানে সম্ভাবনা খুবই কম, এটা যদিও স্যার বলে দিচ্ছি, এটা সম্ভাবনা খুবই কম। কখনোই বিজ্ঞানে অনেক বেশি প্রশ্ন দেয় না। ওকে, তো মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে এই অংশটুকু থেকে এখানে 15টা থাকবে অ্যাট লিস্ট মিনিমাম, হ্যাঁ 15টা, 16টা, 17টা, ওদিকে থাকবে 3টা, 4টা, 5টা এরকম। ওকে, তো এইখানে একটা কথা বলতে চাই যে আমাদের এই প্রাইমারি প্রধান শিক্ষক ব্যাচগুলোতে আমরা এই গণিতটাকে এমনভাবে সাজিয়েছি যে এইখানে এই গণিতে যদি মানে 20 নম্বর তো গণিত ও বিজ্ঞান মিলিয়ে, তো বিজ্ঞানের কথাটাকে আমি বাদ দিচ্ছি, গণিতে মনে করেন 15 বা 16 নম্বর আসবে। তো গণিতে 15 বা 16 থাকলে আপনি যদি 15 থাকে, 15-এর মধ্যে 15 পাবেন, 16-এর মধ্যে 16ই পাবেন, অর্থাৎ গণিতে 100% নম্বর পাবেন। কেন বলছি? কারণ এখানে প্রশ্নের মানদণ্ডের উপর টাইমটা নির্ভর করে। এখানে কিন্তু আমার টাইমটা রয়েছে 90টা প্রশ্নে 90 মিনিট টাইম থাকবে। সো অন্যান্য পরীক্ষার মতো যে বিসিএস কথা বলেন না কেন, যে আপনার 2 ঘন্টার পরীক্ষা দিতে হবে 200 নম্বরের, এখানে টাইমটা কিন্তু অনেক ফ্যাক্ট, আপনি কিন্তু টাইম পাচ্ছেন না, বাট আপনি এখানে টাইম পাবেন। সো টাইম দিয়ে শিখতে হবে ইনশাল্লাহ। আপনি এখানে গণিতে আমরা আপনাকে ইনশাল্লাহ
ফুল মার্কস যতগুলো গণিত থাকবে 15টা থাকলে 15টা, যদি এখানে 18টাও গণিত থাকে আপনি 18 নম্বরই পাবেন ইনশাআল্লাহ। এভাবে আমাদের কোর্স মডিউল করা আমি একটা সহজ উদাহরণ বলি, যে আপনাদের অনেকে আছে যারা অঙ্ক যতগুলা খুশি করতে পারবে, যে অঙ্ক দিক করতে পারবে, কিন্তু টাইমের মধ্যে করতে গেলে একটু সমস্যা হয়। এইটা সমস্যা অবশ্যই, এটা তো হয়ে থাকে। জিপি অফারের মতো, জিপির অফার দেয় না যে আপনি 10 টাকায় 1200 মিনিট আর মেয়াদ 10 মিনিট, 10 টাকায় 1200 মিনিট, মেয়াদ 10 মিনিট 10 মিনিট। তো ওই রকমই পরীক্ষার সময় এই জিনিসটা হয়। তো পরীক্ষার সময় যাতে এটা না হয় এই জন্য বারবার চর্চা করা, নিয়মগুলো বোঝা, শর্টকাটগুলো বোঝা, এরপরে অঙ্কের যে জটিল জায়গাগুলো, ওই জটিল অংশগুলো সহজ করে বোঝা। যদি বলি স্যার, আমাদের এখানে যেরকম পাটিগণিত, বীজগণিত বা জ্যামিতি অংশটুকু রয়েছে, আমরা এটাকে স্যার ভাগ ভাগ করে নিয়েছি। ইনশাআল্লাহ একটা কথা বলতে চাই ওনাদেরকে, ওনারা অনেকে কমেন্ট করেছেন আপনাদের এই প্রাইমারি প্রধান শিক্ষকের ব্যাচে সাজ্জাদ স্যার থাকছেন। হ্যাঁ, সাজ্জাদ স্যার থাকছেন, এটা হচ্ছে একটা সুখবর আপনাদের জন্য। হ্যাঁ, ওকে। সো আর গণিতের ক্ষেত্রে স্যার এই ব্যাপারটাকে আমি যদি একটু বলতে চাই, এটাকে এমনভাবে সাজানো হয়েছে, আমি এটা নিজে সাজিয়েছি বিধায় আমি এই ব্যাচে ক্লাস নিচ্ছি ইনশাআল্লাহ। বাংলাদেশও আমি নিজেই সাজিয়েছি। বাংলাদেশ বিষয়গুলিতে যদি 10টা প্রশ্ন আসে, 10টার মধ্যে আপনি 9টা মিনিমাম পারবেন, না হলে 8টা পারবেন, নিশ্চিত থাকেন। ওকে, স্যারকে বলে দিয়েছে। এবং আমি যা পড়াচ্ছি, আমি বেসিক থেকে পড়াচ্ছি, বেসিকের পাশাপাশি অ্যাডভান্স লেভেলে যতটুকু বোঝা দরকার ততটুকুও বোঝাচ্ছি। এর বাইরে আমাদের লেকচার শিটগুলো বানাচ্ছে যারা নিজেরা বিসিএস, প্রাইমারি, ব্যাংক এই পরীক্ষাগুলো দিয়েছে এবং প্রিলি, লিখিত, ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং অনেকে অলরেডি চাকরি করছে। পাশাপাশি আমাদেরকে পার্ট টাইম সময় দিচ্ছে, যেমন আমি নিজে পার্ট টাইম সময় দিচ্ছি। আমাদের শিক্ষক এবং আমাদের যে বিদ্যাবাড়ির রিসার্চ টিম সবাই মিলে লেকচার শিটগুলো যেহেতু বানানো, তো ওই লেকচার শিটগুলো আমরা শিক্ষকরা বারবার পরীক্ষা দেওয়া, ক্লাসগুলো এবং আপনার নিজের দেওয়া টেবিলে টাইম, এরপরও যদি চাকরি না হয় তাহলে আর কি করার, আপনি চলে আসেন বিদ্যাবাড়িতে, সবাই মিলে শাহবাগে বসে যাই যে হয় আমাদের চাকরি দিন, নাইলে আমরা অন্য কিছু চাই। চাকরি হবেই হবে ইনশাল্লাহ, আপনি বিশ্বাস রাখেন, বিশ্বাসটাই খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা গল্প বলে আর কি মূল শেষের দিকে যাচ্ছি। সেই গল্পটা হলো এরকম যে একবার একটা অঞ্চলে বৃষ্টি হচ্ছিল না। এই যে দেখেন, সহকারী শিক্ষক যেটা আছে আর প্রধান শিক্ষক যেটা আছে সব একই, কথাবার্তা একই। একটা গল্প বলে শেষ করি। গল্পটা হলো এইটা যে এক গ্রামে বৃষ্টি হচ্ছিল না, তো বৃষ্টির জন্য দোয়া করবে, এই জন্য লোকজনকে ডাকা হলো। তো একটা নির্দিষ্ট দিন ঠিক করা হলো, ওই দিন সকালে সবাই এসেছে বৃষ্টির দোয়া করার জন্য। তো আসার পরে সব লোক আসছে খালি, একটা ছেলে আসছে ছাতা মাথায় দিয়ে। গল্পটা সবাই জানেন। কারণটা কি? ওই ছেলেটার বিশ্বাস ছিল যে আমরা তো দোয়া করবো বৃষ্টির জন্য, আমার দোয়া কিসের জন্য? বৃষ্টির জন্য। তো যদি বৃষ্টি নেমে যায় তখন আমি বাড়ি ফিরবো কেমনে? অবশ্যই আমার ছাতা প্রয়োজন হবে। তো ওইটুকু বিশ্বাস যদি আপনার বুকে না থাকে আপনি কেমনে পারবেন? অন্তত নিজের উপরে নিজের বিশ্বাসটা রাখেন। অন্য মানুষ বিশ্বাস করুক বা না করুক তাতে কিছুই আসে যায় না, বাট নিজের উপর বিশ্বাসটা রাখেন যে আপনাকে দিয়ে সম্ভব। এটা অন্তত প্রতিদিন 20 বার বলেন যে হ্যাঁ আপনি পারবেন। ধরেন আমাদের অনেকে এরকম আছে যারা প্রশ্ন করে, স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস ক্যাডার হওয়া যায়? স্যার ডিগ্রি পড়ে কি প্রাইমারির চাকরি পাওয়া যায়? স্যার যারা খুব কম পড়াশোনা করে তাদের কি চাকরি হওয়া সম্ভব? আমি বলবো এই প্রশ্নটারই এগেইনস্ট আর একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হলো, প্রথমবার যে হিমালয়ে উঠছে, হিমালয় বলতে হিমালয়ের চূড়ায় এভারেস্ট শৃঙ্গে, এভারেস্টে প্রথমবার ওঠার আগে যে উঠছে, সে যদি এই প্রশ্নটা করতো যে আমার আগে কি কেউ এভারেস্টে উঠতে পারছে, তাহলে কোনোদিন এভারেস্টে ওঠা হইতো? কারো ওঠা হইতো না। আমার আগে কেউ করছে কিনা এটা কোনো ব্যাপার না, আমি করে দেখাবো। সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট উনি বলতেন যে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য ফুলস। অসম্ভব এমন একটা শব্দ যেটা শুধুমাত্র বোকাদের ডিকশনারিতে পাওয়া যায়। এই বোকা কারা? যারা আসলে নাচতে জানে না, তাদের বিভিন্ন হাত থাকে। হাত হলো ডাইন হাত, বাম হাত, আর তাদের জন্য থাকে অজুহাত। আমি বলবো আপনার শুধু একটাই কাজ, প্রতিদিন কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা টেবিলে দিবেন এবং সাথে প্রতিদিন আপনি আপনাকে ছাড়িয়ে যাবেন। যদি পসিবল হয় একটা পর্যায়ে গিয়ে 10 ঘন্টাকে 14 ঘন্টা 16 ঘন্টা করে ফেলবেন। ব্যাস এই 3টা মাস তো চাকরিটা হয়ে গেলে তো ব্যাস শেষ। এরপর বিয়ে করবেন, বাচ্চা পয়দা করবেন, আনন্দ ফুর্তি, সে বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে, কত ইন্টারেস্টিং লাইফ, তাই না? দেরি আছে, চাকরি পাওয়ার পরও দেখবেন যে কত কষ্ট। আপনার চাকরিটা তো নেন, ওটা তো করা দরকার। সো আমি বলবো শেষ কথা,
এই মুহূর্তে কি করণীয়? এই মুহূর্তে করণীয়, প্রাইমারি প্রধান শিক্ষকের আমাদের একটা ব্যাচ আছে 6,500 টাকার পরিবর্তে ডিসকাউন্ট প্রাইস হলো 2925 টাকা। চোখ বন্ধ করে ভর্তি হয়ে যান। আমি বিশ্বাস নিয়ে বলছি, আপনারা হতাশ হবেন না, বিদ্যাবাড়ি আপনাদেরকে হতাশ করবেন না। আমি না, শুধুমাত্র আমি, রফিক স্যার, আমাদের শ্রদ্ধেয় অব্র স্যার, মিলন স্যার, আমাদের শাওন স্যার, আমাদের জাহিদ স্যার, আমাদের জিহাদ স্যার, এরপরে হলো আমাদের ফুজায়ের স্যার আছেন, এরপরে আমাদের বাংলার নতুন আরেকজন স্যার যুক্ত হয়েছেন সবুজ স্যার, এর বাইরে আরও আমাদের শিক্ষক প্যানেলে শিক্ষক রয়েছেন। আমি সবার নাম এই মুহূর্তে মনেও করতে পারতেছি না, এত পরিমাণ শিক্ষক আমাদের সাথে আছেন। আর পাশাপাশি 49তম বিসিএসে আমরা প্রায় 22টা সাবজেক্টে ক্লাস নিচ্ছি। ওই 22টা সাবজেক্টের শিক্ষকগণ তারাও আমাদের সাথে আছে। শুধু জাস্ট সাহস নিয়ে সামনে আগান, সাহসটা হারাবেন না। সাহস যদি হারিয়ে ফেলেন তাহলে আপনার হাতে আর কিছু বাকি থাকবে না। আপনার আর আমার আছে কি জীবনে? স্বপ্ন আর সাহস, এই দুইটা হারিয়ে গেলে আর কিচ্ছু থাকবে না। সো মূল কথা হলো, একটা প্রাইমারি প্রধান শিক্ষকের কোর্স, এটাও আপনি চাইলে ভর্তি হতে পারেন 6,500 টাকার পরিবর্তে 2925 টাকা কোর্স ফি ডিসকাউন্টে। আর প্রাইমারি অ্যাডভান্স ডায়মন্ড ব্যাচ লাইভ ব্যাচ 4, এইটা 5,500 টাকার পরিবর্তে 2,475 টাকা, অর্থাৎ 2900 টাকা অথবা 2,475, মানে ধরেন 3,000 বা 2,500, এবং দুইটাই 55% অফার চলতেছে। এর বাইরে আমাদের 50তম বিসিএস টার্গেট লাইভ ব্যাচ 2, এই ব্যাচে 9,000 টাকার পরিবর্তে 4,050 টাকায় ভর্তি চলছে। 51তম বিসিএস গোল্ড লাইভ ব্যাচ 3, এটা 18,000 টাকার পরিবর্তে 8,100 টাকায় ভর্তি চলছে। প্রাইমারি অ্যাডভান্স ডায়মন্ড লাইভ ব্যাচ 4, 5,500 টাকার পরিবর্তে 2,475 টাকায় ভর্তি চলছে। এনটিআরসি এপ্রিলি স্পেশাল লাইভ ব্যাচ 5,000 টাকার পরিবর্তে 2,250 টাকায় ভর্তি চলছে। 11 থেকে 20 গ্রেডের গোল্ড লাইভ ব্যাচ, 11 থেকে 20 গ্রেডের কিন্তু প্রায় সার্কুলার হয়, সবসময় সার্কুলার পাওয়া যায়। এই সার্কুলারগুলো 2,250 টাকায় একটা কোর্স, এখন 5,000 টাকার পরিবর্তে ডিসকাউন্টে। এরপর ব্যাংক জব গোল্ড লাইভ ব্যাচ, এটা 6,000 টাকার পরিবর্তে 2,700 টাকা, এবং বুলেট ফাউন্ডেশন লাইভ ব্যাচ 10,000 টাকার পরিবর্তে 4,500 টাকা। যারা ম্যাপ বোঝেন না, মানচিত্র বোঝেন না, ম্যাথের সূত্র বোঝেন না, বাংলার বেসিক বিষয়গুলো বোঝেন না, ইংরেজির জটিল জিনিসগুলো বুঝতে সমস্যা হয়, এই সব বিষয়গুলো বেসিক থেকে ধরে ধরে পড়ানোর জন্য এই বেসিক ফাউন্ডেশন লাইভ ব্যাচটা একেবারে স্পেশাল একটা ব্যাচ, স্পেশাল করে সাজানো। এমআই প্রধান মুকুল স্যারের নিজের আইডিয়া, এবং আমাদের আইডিয়া তো আসলে আছেই। আরেকটা জিনিস হলো, আপনি যদি আমাদের সাথে ভর্তি নাও হন, তাও আপনি নিজে পড়াশোনাটা করেন, কারণ এই বছরটা কিন্তু সেরা একটা বছর। এই বছর কোনোভাবে যদি মিস করে ফেলেন, আজীবন আফসোস করবেন। আর কোনো কিছু বলার নেই। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ভর্তি হতে চান, ভর্তি হতে চাই, জাস্ট কমেন্টে লিখলে আমাদের যে টিম আছে বিদ্যাবাড়ির প্রতিনিধি, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে বা তারা আপনাদেরকে রিপ্লাই দিবে। এর বাইরে আমাদের ফোন নাম্বার 09644433300। এই ফোন নাম্বারগুলোতে দিনরাত 24 ঘন্টা টোল ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আপনি যোগাযোগ করতে পারবেন যে কোনো পরামর্শের জন্য। শুধু ভর্তি হলেই যে আপনি ফোন করতে পারবেন তা না, সবার জন্য ফ্রি। আমাদের এই কোর্সগুলোর যে কোনো কিছু ডিটেলস যা আপনার জানার প্রয়োজন হয়, আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন www.bidawari.com। যত ডিটেলস লাগে সব ওইখানে দেয়া আছে, কোন সাবজেক্টে কয়টা ক্লাস, কোন সাবজেক্টে কোন স্যার ক্লাস নেবেন, কি হবে না হবে, কোনটার কোর্স ফি কত, সবকিছু ওইখানে আছে। আর ফ্রি ক্লাসগুলো, ভালো ভালো ক্লাসগুলো যেগুলো আগে ফ্রিতে হতো, ওই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাবাড়িতে আছে। এই চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। এর বাইরে আমাদের অ্যাপস আছে, বিদ্যাবাড়ি অ্যাপস, গুগল প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এত রাত পর্যন্ত আপনাদেরকে জাগিয়ে রাখার জন্য আমরাও দুঃখিত, কিন্তু আমাদেরকে দেখে যদি আপনাদের পড়ার একটু স্পৃহা বাড়ে, এজন্য আমরা আপনাদের কাছে আসলে কি বলবো, যে আমরা অনেক খুশি, এবং আপনারাও আমাদের কাছে কৃতজ্ঞ থাকেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরাও নিরাশ করব না, আপনিও নিরাশ হবেন না। বাকিটা পুরাটা আল্লাহর হাতে, আর পরিশ্রম করাটা আমাদের হাতে। এটা সবাই মিলে একসাথে করি, অবশ্যই ভালো কিছু হবে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।